অধ্যায় দ্য এলফ টেলস। তাহলে আগের মতো এবার ভালো হয়নি রনের জন্মদিন? ফ্রেড বলল। সন্ধে হয়ে গেছে। হাসপাতালের বেডে রন শুধু একা। হ্যারি, হারমাইনি আর জিনি ওর বেডের চারপাশে বসে আছে। ওরা সারাদিন বাইরে অপেক্ষা করেছে রনের অবস্থা জানার জন্য। ঘরে ডাবল ডোর লাগানো, কেউ ভেতরে গেলে বা ফিরে আসলে দরজার ফাঁক দিয়ে রনকে দেখা যাচ্ছে। 8টার আগে ভেতরে ঢোকার নিয়ম নেই, ম্যাডাম পমফ্রের কড়া নির্দেশ। ফ্রেড আর জর্জ এসেছে 10টার পরে। জর্জ রনের জন্মদিনের উপহারটা ওর বেডের পাশে ছোট্ট টেবিলে রাখতে রাখতে বলল, উপহারটা যে এমন অবস্থায় দিতে হবে কল্পনাও করিনি। ওর পাশে যিনি বসে দাদার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তখনও রনের জ্ঞান ফেরেনি। জর্জ বলল, আমরা তো হগসমিডে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোমাদের। তোমরা হগসমিডে ছিলে? যিনি আশ্চর্য হয়ে বলল, সেখানকার গাছগাছরা কিনতে গেছিলাম। বিষাদ কণ্ঠে কথাটি বলে ও রনের পাশে একটি চেয়ার টেনে বসে পড়ল। তারপর হ্যারির দিকে তাকিয়ে বলল, কেমন করে ওর এই অবস্থা হলো হ্যারি, বলো তো? হ্যারি যা যা ঘটেছিল তা আগে অন্তত 100 বার বলেছে। ডাম্বলডোর, ম্যাকগনাগল, ম্যাডাম পমফ্রে তো আসেনি, তাছাড়া হারমাইনি, জিনি এদেরকেও বলেছে। তারপর আমি বেজোড়াটা খুঁজে পেয়ে জোর করে ওর মুখে ঢুকিয়ে দেবার পর ওর অবস্থা একটু ভালো হলো। স্লাঘর্ন ছুটে আসলেন সাহায্য করতে। ম্যাকগনাগল, পমফ্রে এসে গেলেন। রনকে হসপিটাল উইংয়ে নিয়ে এলেন তারা। পরীক্ষা করে বললেন ও ঠিক হতে সপ্তাহখানেক সময় লাগবে। এসেন্স অফ রুয়ে খেতে হবে। ঈশ্বর বাঁচিয়েছেন। ভাগ্যিস তোমার কথায় বেজোয়ারের কথাটা এসেছিল, জর্জ খুব চাপা গলায় হ্যারিকে বলল। হ্যারি বলল, ভাগ্য ভালো, ভাগ্যে ওটা ওখানে ছিল। হ্যারি হিম হয়ে গেল যদি সেটা না থাকতো ভেবে। হারমাইনি দীর্ঘশ্বাস নিল সব শুনে, কিন্তু কোনো কথা বলল না। সে প্রথম থেকে নীরব হয়ে আছে। খবরটা শুনে সে দৌড়তে দৌড়তে শুধুমাত্র ঘটনা সম্পর্কে হ্যারিকে জিজ্ঞাসা করেছিল। রনকে পয়জন দেওয়ার বিষয়ে হ্যারি ও জিনি আলোচনায় সে একবারও অংশগ্রহণ করেনি। দাঁতে দাঁত চেপে ভয়ার্ত মুখে নীরবে দাঁড়িয়ে আলোচনা শুনছিল। মা বাবা খবর পেয়েছেন? ফ্রেড জিনিকে জিজ্ঞাসা করল। খবর পেয়ে ছুটে এসেছেন, রনকে দেখেও গেছেন ঘণ্টাখানেক আগে। এখন সম্ভবত ডাম্বলডোরের অফিসে গেছেন, মনে হয় একটু পরেই ফিরবেন। ওরা রনের দিকে তাকালো। রন ঘুমের ঘোরে অস্পষ্ট স্বরে যেন কিছু বলতে চাইছে। তো বিষটা ড্রিঙ্কের সঙ্গে মিশানো ছিল? ফ্রেড শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ। কথাটা শুনে হ্যারি বলল, এছাড়া অন্য কীভাবে হতে পারে? ব্যাপারটা আলোচনার সুযোগ পেয়ে স্বস্তি পেল। স্লাঘর্ন ড্রিঙ্ক ঢেলেছিলেন? তোমার দৃষ্টিরালে কি গ্রাসে কোনো ধরনের তিনি পয়জন মিশিয়ে দিয়ে থাকতে পারেন? হতে পারে, হ্যারি বলল, কিন্তু উনি রনের ড্রিঙ্কে বিষ মেশাবেন কেন? বুঝতে পারছি না, ফ্রেড বলল। এমনই তো হতে পারে তোমার গ্লাসে না দিয়ে ভুল করে রনের গ্লাসে দিয়ে ফেলেছিলেন। তার লক্ষ্য হয়তো ছিলে তুমি। কিন্তু স্লাঘর্ন আমার গ্লাসেই বা কেন বিষ মেশাবে? তাও বলতে পারছি না, তবে অনেকেই থাকতে পারে যারা হ্যারিকে বিষ খাইয়ে মারতে চাইবে, ফ্রেড বলল। দ্য চুজন ওয়ান, হ্যারি। তাহলে তুমি কি বলতে চাইছো স্লাঘর্ন একজন ডেথ ইটার? জিনি বলল। সব কিছুই সম্ভব। এমনও তো হতে পারে ওকে ইম্পেরিয়াস কাজ করা হয়েছে, জর্জ বলে ফেলল। এমনও হতে পারে যে উনি কিছুই জানেন না, ওটা কেউ তার জন্যই রেখেছিল। স্লাঘর্নকে কে মারতে চাইবে? ডাম্বলডোর একবার বলেছিলেন স্লাঘর্নকে ভলডেমর্ট তার দলে চেয়েছিল। হগওয়ার্টসে জয়েন করার আগেই স্লাঘর্ন প্রায় বছরখানেক আত্মগোপন করেছিল। ডাম্বলডোর স্লাঘর্নের সম্পূর্ণ মেমোরি বের করে আনতে পারেননি। হঠাৎ করে মনে পড়ে গেল হ্যারির। হতে পারে স্লাঘর্ন ডাম্বলডোরের দলে দগজিক এটাই ভলডেমর্ট চেয়েছিল। ভেবেছিল যে ডাম্বলডোরটাকে গুরুত্বপূর্ণ করে তুলবেন। কিন্তু তুমি তো বলেছ মিডল বোতলটা স্লাঘর্ন ডাম্বলডোরকে ক্রিসমাসে উপহার দেবে বলে ঠিক করেছিলেন। জিনি হ্যারিকে কথাটা মনে করিয়ে দিল। আমার মনে হয় বোতলে যে পয়জনটা রেখেছিল সে স্লাঘর্নকে ভালো করে চেনে না। হারমাইনি বলে ফেলল। এই প্রথম মুখ খুলল এবং এমন এক সুরে কথাটা বলল যেন ঠান্ডা লেগে মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। যারা স্লাঘর্নকে ভালো করে চেনে তারা জানে তিনি ভালো জিনিসটা সবসময় নিজের ব্যবহারের জন্য রেখে দেন। সেই সময় রন আবার অস্পষ্ট স্বরে কিছু বলে উঠল। ঘরের সকলেই রনের দিকে তাকালো, কি বলতে চায় শুনতে চাইল। কিন্তু পরক্ষণেই রন নাক ডেকে ঘুমোতে লাগলো। হাসপাতাল ডরমেটারি দরজা খুলে গেল। হ্যাগ্রিডকে দেখে ঘরের সকলে লাফিয়ে উঠল। হ্যাগ্রিডে উস্কো খুস্কো চুল, জামা কাপড়ও ঠিক মতো নয়, কোট জলে ভেজা, হাতে আর দাগ, কর্দমাক্ত বিরাট জুতো পায়ে।
তার হাঁটার পথে ডলফিনের সাইজের পায়ের দাগ রেখে গেলেন তিনি। হ্যাগ্রিড তার নিজস্ব ইংরেজিতে বলল, আমি সারাদিন জঙ্গলে ছিলাম। হ্যারাগক ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। আমাকে কিছু পড়ে শোনাচ্ছিলাম। রন কেমন আছে এখন? হ্যারি বলল, মোটামুটি আছে একরকম। ম্যাডাম পমফ্রে বলেছেন ও ঠিক হয়ে যাবে। পমফ্রে তার অফিস থেকে ব্যস্ত হয়ে বেরিয়ে এসে বললেন, 6 জনের বেশি ভিজিটার একসঙ্গে কিছুতেই থাকা যাবে না। হ্যাগ্রিডকে নিয়ে 6 জন, জর্জ পমফ্রেকে বলল। ম্যাডাম পমফ্রে হ্যাগ্রিডের বিরাট দেহ দেখে ভেবেছিলেন 1 জন নয় 2 জন এসেছে। তাই নিজের ভুল আড়াল করার জন্য তাড়াতাড়ি ওয়ান দিয়ে হ্যাগ্রিডে কাদার ছাপ মুছতে লাগলেন। আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাগ্রিড বিরাট কাঁকড়া চুলওয়ালা মাথাটা ঝাঁকিয়ে বলল, রনের তো কোনো শত্রু নেই, ওকে কে বেশ দেবে? এটাই তো আমরা আলোচনা করছি, হ্যারি বলল। এর বেশি তো আমরাও বুঝতে পারছি না। হয়তো কারো তোমাদের কুইডিচ টিমের উপর আক্রোশ আছে, তাদের কাজও তো হতে পারে, হ্যাগ্রিড বলল। গ্রিফিন্ডরের উপর রাগ, প্রথমে কেটি তারপরে রন। আমার মনে হয় না ব্যাপারটা কিডিচ টিমের উপর, জর্জ বলল। ফ্রেড হ্যাগ্রিডকে সমর্থন করে বলল, হতে পারে স্লিদারিনের কাজ। ওরা একটা প্লেয়ারকে আউট করতে চেয়েছে হয়তো। আমারও কিডিচের ব্যাপার বলে মনে হচ্ছে না এটা, তবে আমার মনে হয় সব আক্রমণের পেছনে একটা সংযোগ আছে। হারমাইনি ধীরে ধীরে বলল। তুমি কেন এটা মনে করছো? ফ্রেড ওর দিকে তাকিয়ে জানতে চাইল। ওয়েল, এটা একটা ভাবার বিষয়। দুটোনেই মারা যেতে পারছো খুব ইজিলি, তাই না? কিন্তু তা তো হয়নি। বলতে পারো সেটা অনেকটা ভাগ্যের ব্যাপার। চিন্তার বিষয় হবে যে নেকলেস বা বিষ যে দুজনকে হত্যা করার কথা, তাদের কাছে যে করেই হোক পৌঁছতে পারেন। আরেকটা বিষয়, যারা এই কাজ করেছে তারা নিশ্চয়ই সাংঘাতিক ধরনের কেউ। তাদের লক্ষ্যে পৌঁছতে অন্য লোকও মারা যেতে পারে, সে বিষয়ে তারা নিশ্চয়ই উদ্বিগ্ন নন। হারমাইনির বক্তব্য আলোচিত হবার আগেই মিস্টার এবং মিসেস উইজলি ওয়ার্ডে ঢুকলেন। তারা চান শিগগিরই রন সেজে উঠুক, অন্তত বাড়ি ফেরার আগে সেটা দেখে যেতে চান। মিসেস উইজলি হ্যারিকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। ডাম্বলডোর আমাদের বলেছেন তুমি কেমন করে রনকে বেজোয়ারের সাহায্যে বাঁচিয়েছ। মিসেস উইজলি ফোপাতে ফোপাতে বললেন। হ্যারি, তুমি জিনিকে বাঁচিয়েছিলে, আর্থারকে বাঁচিয়েছিলে, এখন রনকে বাঁচালে। না, আমি তেমন কিছুই করিনি, হ্যারি বিনয় করে বলল। আমাদের পরিবারে অর্ধেক লোক তোমার কারণে জীবন ফিরে পেয়েছে, মিসেস উইজলি সঙ্গত গলায় বললেন। আমি এখনও ভাবছি এবং বলছি আমাদের পরিবারের জন্য সেই দিনটা অনেক শুভ ছিল, যেদিন রন হগওয়ার্টস এক্সপ্রেসে তোমার পাশে বসেছিল। হ্যারি মিসেস উইজলির কথার জবাব দেবে কিনা জানে না। তাই ম্যাডাম পমফ্রে যখন জানিয়ে দিলেন যে 6 জনের বেশি আর কেউ ঘর থেকে থাকতে পারবে না, তখন সে আর হারমাইনি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। হ্যাগ্রিডও ওদের সাথে চলে যাওয়ার জন্য মনস্থির করলেন। রনের সঙ্গে রয়ে গেল উইজলি পরিবারের লোকেরা। হসপিটালে পাথরের সিঁড়ি দিয়ে নামতে নামতে হ্যাগ্রিড দাড়িতে হাত বুলোতে বুলোতে বলল, সাংঘাতিক ব্যাপার। কত রকমের নিরাপত্তা ব্যবস্থা, তবুও কেউ রেহাই পাচ্ছে না। ডাম্বলডোর ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়েছেন। উনি এই ব্যাপারে বেশি কথা বলতে যাচ্ছেন না, কিন্তু আমি বলতে পারি। হারমাইনি মাঝখানে বলল, এই বিষয়ে ওর কোনো বক্তব্য নেই। কে করেছে বলে ওর মনে হয়? তার মতো বুদ্ধিমান মানুষের একটা নয় অনেক ধারণা থাকতে পারে, হ্যাগ্রিড অবলিচিত স্বরে বলল। আমার মনে হয় কে নেকলেসটা পাঠিয়েছিল এবং ওয়াইনে কি বিষ মিশিয়েছিল তিনি তা জানেন না। জানতে পারলে নিশ্চয়ই ধরা পড়ে যেত সে, তাই না? এখন আমাকে সব থেকে বেশি উদ্বিগ্ন করছে, হ্যাগ্রিড বলল খুব আস্তে আস্তে, হ্যারি কথা শোনা দূরত্বে আছে কিনা দেখে নিয়ে। বাচ্চাদের এভাবে ক্ষতি হতে থাকলে তাদের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়বেন, তাদের স্কুল থেকেও ছাড়িয়ে নিয়ে যেতে পারেন। আর ছাত্রশূন্য হগওয়ার্টসকে বেশি দিন চালু রাখা যাবে না। তাছাড়া এখানে আবার রয়েছে চেম্বার অফ সিক্রেটস। কথা বলতে বলতে হ্যাগ্রিড থেমে গেল। সেখান দিয়ে লম্বা চুলওয়ালা মেয়ে ভূত ভাসতে ভাসতে চলে গেল। হ্যাগ্রিড বললেন, বোর্ড অফ গভর্নর্স হয়তো স্কুলটা চিরতরই বন্ধ করে দিতে পারবে। হতেই পারে না, হারমাইনি উদ্বিগ্ন হয়ে বলল। তারা তাদের চিন্তাভাবনার উপর সিদ্ধান্ত নেবে, হ্যাগ্রিড গম্ভীর হয়ে বলল। তোমরাই বলো, কোন বাবা মা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চাইবেন? এরপরে একদল ছোট ছোট জাদুকররা ছেলেমেয়েদের এক স্থানে রাখার খুন করতে যাওয়া তো এক কথা নয়। আমার মনে হয় ডাম্বলডোর স্নেপের উপর ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। হ্যাগ্রিড স্নেপের সম্পূর্ণ নামটা বলল না, থেমে গেলেন। তার মুখে একটা অপরাধী ভাব ফুটে উঠল। কালো দাড়িতে হাত বুলোতে লাগলেন তিনি। কি বলল? হ্যারি সঙ্গে সঙ্গে বলে উঠল, স্নেপ ডাম্বলডোরের উপর ক্রুদ্ধ? না, তা তো আমি বলিনি, হ্যাগ্রিড বললেন। তার মুখ থেকে ভীতভাব এখনও যায়নি।
ঘড়িতে দেখো কটা বেজেছে, মধ্যরাত্রি হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। হ্যাগ্রিড ডাম্বলডোর কেন স্নেপে উপক্ষুদ্র হয়ে আছেন? হ্যারি খুব উচ্চকণ্ঠে জানতে চাইল। চুপ চুপ, হ্যাগ্রিড উত্তেজিত স্বরে বললেন। শোনো, জোরে জোরে এমন কথা বলবে না হ্যারি। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? তুমি কি তোমার ম্যাজিকের কাজকর্ম বাদ দিতে চাও? আমাকে অপরাধী করার চেষ্টা করবেন না, করলেও লাভ হবে না। হ্যারি জোর গলায় বলল। জানেন স্নেপ কী করেছেন? আমি জানি না হ্যারি, আমি কিছু শুনিনি। আমি সেদিন সন্ধেবেলা জঙ্গল থেকে আসবার সময় কিছু লোক বলা বলি করছিল, শুনেছি। তারা চক্র করছিল, কিন্তু আমি ওর মধ্যে আর নিজেকে জড়াতে চাই না, তাই কান বন্ধ করে চলে এসেছিলাম। তাহলেও কিছু উত্তপ্ত কথা কানে এসেছিল আমার। যা শুনেছেন তাই বলুন। হ্যারি হ্যাগ্রিডকে চাপ দিল। হ্যারি দেখলো হ্যাগ্রিডের বিরাট পা দুটো কাঁপছে, সে ঠিকমতো হাঁটতে পারছে না। শুনছিলাম স্নেপ নাকি বলেছেন ডাম্বলডোর খুব বাড়াবাড়ি করছেন, তাই ও এখানে আর কাজ করবে না। কী বাড়াবাড়ি করছেন তা আমি বলতে পারবো না হ্যারি। স্নেপ মনে করছেন তার উপর অনেক বেশি কাজ চাপিয়ে দিচ্ছিলেন। তাছাড়া স্লিদারিনদের ঘরছাড় করেছে। অবশ্যই সেটা অস্বাভাবিক কিছু নয়। সেই হাউসে না, সকল হাউসেরদেরই বলেছিলেন নেকলেসটা খুঁজে রাখার জন্য। হারমাইনি আর হ্যারি দৃষ্টি বিনিময় করল। তাই তো, তা নিয়ে তো তার সঙ্গে ডাম্বলডোরে গোলমাল হয়নি, হ্যারি বলল। হ্যাগ্রিড নার্ভাস হয়ে হাতের আর ধনুকটা পাকাতে পাকাতে বললেন, একটা কথা শোনো। ওরা তখনই শুনতে পেল ঝনঝন শব্দ। খুব বেশি করে ঝাঁকানোর ফলে হাতের ধনুকটা দু টুকরো হয়ে গেল। আমি জানি স্নেপ সম্পর্কে তোমার মনোভাব হ্যারি। আমি চাই না আমি এই ব্যাপারে তুমি নিজেকে দাঁড়াও। এই যে দেখো, হারমাইনি খুব জোরে বলল। আর ঠিক সময় আর্গাস ফিঞ্চকে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াতে দেখলো। ফিঞ্চ বলল, এত রাতে তোমরা ঘুরে বেড়াচ্ছ, তোমাদের ডিটেনশন হবে। না, তা হবে না ফিঞ্চ, হ্যাগ্রিড সংক্ষেপে বলল। ওরা আমার সঙ্গেই আছে। তাতে কি হয়েছে? ফিঞ্চ বাজেভাবে বলল। আমি তো ওদের টিচার, তাই না? হ্যাগ্রিড ওর দিকে তাকিয়ে লাল চোখ করে বললেন। তারপর হ্যারি আর হারমাইনির দিকে ঘুরে বললেন, এবার তোমরা যাও। সঙ্গে সঙ্গেই দুজনে সেখান থেকে বিদায় নিল। ওরা গ্রিফিন্ডর টাওয়ারের কাছে দিয়ে গিয়ে দেখলো পিউস বাকের মুখে দাঁড়িয়ে আনন্দে আটখানা হয়ে দুলে দুলে গান গাইছে। যখন হবে জাগরা বিবাদ, যখন হবে গণ্ডগোল, পিপসকে যদি ডাকো তখন বানাবে তা ডবল। ফ্যাট লেডি ঘুমোচ্ছিলেন তখন, জাগিয়ে দেওয়াতে একটুও খুশি হননি। গজগজ করতে করতে ওদের ফাঁকা কমন রুমে ঢুকতে দিলেন। রনের ব্যাপারটা চাউর হয়নি বলে ওরা বুঝতে পারল। অনেক রাত হয়ে গেছে। হারমাইনি ওর শোবার ঘরে চলে গেল। হ্যারি ওর ঘরে না গিয়ে ফায়ারপ্লেসের কাছে একটা চেয়ার টেনে নিয়ে এসে জ্বলন্ত কাঠগুলো দেখতে লাগলো। বেশ বুঝতে পারা গেল ডাম্বলডোর স্নেপের সঙ্গে বসা করছেন। যতই তিনি হ্যারির কাছে তার সাফাই গান স্নেপের উপর যথেষ্ট আস্থা রাখেন বলে, তাহলেও স্নেপের সঙ্গে তার মেজাজ ঠিক থাকে না। স্নেপ যে স্লিদারিনদের তদন্ত করেননি, এমনকি একজনও স্লিদারিনকে বা ম্যালফয়কে কারোর সম্পর্কে কোনো তদন্ত করেনি, সেটা হ্যারি সুনিশ্চিত। এমনও কি হতে পারে ডাম্বলডোর চাননি হ্যারি নিজে বুদ্ধি বিবেচনায় মূর্খের মতো কাজ করুক? তাই হ্যারি স্নেপের উপর সন্দেহের ব্যাপারে শান দিতে চাননি। ভান করে স্নেপ সব আড়াল করে রেখেছিলেন। আবার এমনও তো হতে পারে ডাম্বলডোর চাননি এইসব ঝামেলা জড়িয়ে পড়ে হ্যারি ওর পড়াশোনার ক্ষতি করুক, অথবা চেয়েছেন স্লাঘর্নের কাছ থেকে সঠিক মেমোরি সংগ্রহ করতে বেশি মনোযোগ দিই। একটি 16 বছরের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে অবিশ্বাসের আবহাওয়া তৈরি হোক, এটা তিনি চাননি। ওহো পটার, তুমি এখানে? আচমকা ওর নাম শুনে হ্যারি ওর জাদুদণ্ডটা নিয়ে লাফিয়ে উঠল। কমন রুমে ঢোকার সময় মনে হয়েছিল ঘরে কেউ নেই, তাই চমকে ওঠাটা স্বাভাবিক। অদূরে একটি চেয়ারে যে কর্ম্যাক ম্যাকলাগেন বসে আছে সেটা হ্যারির চোখেই পড়েনি। হ্যারি ওয়ানটা রেখে বলল, আমি তোমার রেখে ম্যাকলাগেনের দিকে তাকালো। ও বলল, আমি তোমার অপেক্ষায় বসেছিলাম। তুমি কি ঘুমাচ্ছিলে? উইজলিকে হাসপাতালে নিয়ে যেতে দেখলাম। এর মনে হচ্ছে এরপরের ম্যাচেও খেলতে পারবে না, সারতে কয়েক সপ্তাহ লেগে যাবে, তাই না? ম্যাকলাগেনের কথাগুলো হ্যারি কানে ঢুকেও ঢুকলো না, তবে একটু পরেও বুঝতে পারল। তুমি কিডিচ খেলার কথা বলছো? তারপর উস্কো খুস্কো চুলগুলোতে হাত বুলিয়ে বলল, হ্যাঁ তাই মনে হচ্ছে। তাহলে কি তুমি ওর জায়গায় আমাকে কিপার হিসেবে নিতে পারো? ম্যাকলাগেন উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাই মনে হয়। হ্যারি বেশি কথা বলতে ইচ্ছা করছে না, তবে ভেবে দেখলো রনের পরেই ওর স্থান। দারুণ, ম্যাকলাগেন লাফিয়ে উঠল। তাহলে আমাদের প্র্যাকটিস কবে? কি বললে? প্র্যাকটিস ম্যাচ আগামীকালই তো হওয়ার কথা। তোমার কথা শুনে খুব খুশি হলাম পটার। খেলার আগে আমি তোমার সঙ্গে দু একটা কথা বলতে চাই। এই স্ট্র্যাটেজি সম্পর্কে শুনলে তোমার উপকার হবে।
আমার শরীরটা আজ ভালো নেই, কালকে শুনবো। গুড নাইট। রনের খবরটা পরের দিন সকলেই জেনে গেল, তবে কেটির মতো হইচই পড়েনি খবরটা নিয়ে। সকলেই ধরে নিল বিষক্রিয়া হয়েছে, হাসপাতালে আছে, অ্যান্টিডোট খেয়েছে, এটা নিছকই একটা দুর্ঘটনা, 2-4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ হাফেলপাফের সঙ্গে। গ্রিফিন্ডোর খুবই ব্যগ্র জেতার জন্য। জ্যাকেরিয়া হাফেলপাফের চেজার। আগের খেলায় ধারাভাষ্য করেছিল, সেই ধারাভাষ্য খুবই নাজেহাল করেছিল গ্রিফিন্ডোরকে। ক্রিডিচ খেলা হ্যারির প্রাণ, কিন্তু ইদানিং ওর খেলাতে খুব আগ্রহ কমে গিয়েছে, আর কমে গিয়ে সেটা পড়েছে ম্যালফয়ের উপর। যখনই ও সময় পায় ম্যাপ খুলে ওকে ধরবার চেষ্টা করে, সোজা পথে না গিয়ে ঘুরপথে দৃষ্টিবদ্ধ করার চেষ্টা করে, কিন্তু তাও পায় না। অনেক কষ্টে নজরবন্দি করে দেখে, তারপরে অদৃশ্য হয়ে গেছে ম্যাপ থেকে। হ্যারি ম্যালফয়ের বাবা মন দিয়ে কিছু করার বা সমস্যা সমাধানে একদমই সময় পাচ্ছে না। কুইডিচ, ক্লাস, হোমওয়ার্ক এসব তো আছেই, তারপরে ম্যাকলাগেন আর ব্রাউন ওর পিছনে একদম ফেবের মতো ঘুরে বেড়াচ্ছে। এইসবের মধ্যে কোনটা যে বেশি বিরক্তিকর তাও ঠিক করতে পারছে না ও। ম্যাকলাগেন ওই মাথা খারাপ করে দিয়েছে টিমে পার্মানেন্ট হওয়ার জন্য। বলছে তেমন সুযোগ দিলেও দেখিয়ে দেবে জনের চাইতে অনেক ভালো কিপার হতে পারে। তাছাড়া টিমে বিভিন্ন খেলোয়াড়দের বিরুদ্ধে নানা কথা পেলে, সুযোগ পেলি। প্লেয়ারদের সমালোচনা ছাড়াও ওদের বকবক করে যায় টিমের ট্রেনিং স্কিম সম্পর্কে ওর পরিকল্পনা নিয়ে। বিরক্ত হ্যারিওকে বলে, আমি টিমের ক্যাপ্টেন, আমি যা করার আমি করব, তোমাকে মাথা ঘামাতে হবে না। ওদিকে ল্যাভেন্ডার রনকে নিয়ে ঘ্যানঘ্যানানি ম্যাকলাগেনের কুইডিচ লেকচারের চাইতেও বিরক্তিকর। ল্যাভেন্ডার রেগে আছে রনের অসুস্থতা নিয়ে ওকে কেউ কিছু জানায়নি বলে। প্রথমে রেগে গিয়ে বলেছিল আমি ওর বান্ধবী, তারপর সুবিধা হলো না যে খবর জানার জন্য হ্যারি পিছু পিছু ঘুরতে লাগলো। রন ওর বিষয়ে কী ভাবছে তা জানার জন্য তীব্রভাবে আগ্রহীও। হ্যারি হয়তো ওর মনের দুঃখ, মনের কথা এসব বুঝতে পারবে। হ্যারি ওর থেকে নিষ্কৃতি পাবার জন্য বলল, এসব কথা আমাকে বলে লাভ কি, তুমি সরাসরি রনকেই বলে ফেলো। ল্যাভেন্ডার বলল, আমি তো তাকেই বলতে চাই, কিন্তু আমি যখনই হাসপাতালে যাই তখনই দেখি ও ঘুমে আছে। তো তাই নাকি? হ্যারি আশ্চর্য হয়ে বলল। হ্যারি যখনই রনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় ওকে ঘুমোতে দেখে না। দিব্যি ওর সঙ্গে কথা বলে, খবরাখবর নেয়, ডাম্বলডোর স্নেপের বিষয়ে জানতে চায়, তার ম্যাকলাগেন কিন্তু যতটা পারে গালাগাল দেয়। ল্যাভেন্ডার একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা হারমাইনি কি রনের কাছে নিয়মিত যায়? হ্যারি কথাটা শুনে একটু অস্বস্তি হলো, বলল, তা যাবে না কেন, আমরা তোর ছেলেবেলার বন্ধু। ল্যাভেন্ডার বিরক্তি মাখা মুখে বলল, বন্ধু? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। যখন থেকে রনের সঙ্গে আমার বন্ধুত্ব তখন থেকে হারমাইনি ওর সঙ্গে কথা বলা বন্ধ করেছে। এখন মনে হয় সে আবার নতুন করে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে। এখন তো রন খুবই আকর্ষণীয় হবে। ল্যাভেন্ডার, তোমার কি মনে হয় রনকে বিষ খাইয়ে দেওয়া বিষয়টা খুব আকর্ষণীয়? হ্যারি বলে ফেলল, যাক গে চলি। ওদিকে ম্যাকলাগেন দেখছি কুইডিচ প্রসঙ্গে কথা বলতে আসছে আবার। কথাটা বলে হ্যারি সংক্ষিপ্ত পথ ধরে পোষণে ক্লাসের দিকে চলে গেল। সেখানে তো আর ল্যাভেন্ডার বা ম্যাকলাগেন থাকবে না। হাফেলপাফের সঙ্গে যেদিন খেলা সেদিন সকালে হ্যারি হাসপাতালে রনের সঙ্গে দেখা করতে গেল। ও সরাসরি সেখান থেকে পিছিয়ে চলে যাবে। ম্যাডাম পমফ্রে ওকে মাঠে গিয়ে খেলা দেখার অনুমতি দিচ্ছেন না, তাই ও অসম্ভব রেগে আছে। পমফ্রে বলেছেন এখনও উত্তেজিত হওয়া সম্পূর্ণ নিষেধ, খেলা দেখলেই উত্তেজনা বাড়বে। রনের জায়গায় ম্যাকলাগেন খেলছে বলে রনের মন তেমন ভালো নেই। একই প্রশ্ন হ্যারিকে দুবার করলো, ম্যাকলাগেন কেমন খেলবে, পারবে তো? হ্যারি বলল, আমি তোমাকে আগেই বলেছি, মন দিয়ে খেললে মাথা থেকে অন্য সব চিন্তা, সমালোচনা আর একজন ওয়ার্ল্ড ক্লাস দূর করলে ও একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে পারবে। কিন্তু ওর সবথেকে বড় দোষটা হচ্ছে যে ওর ধারণা ও যে কোনো পজিশনে খেললেই সকলের চেয়ে ভালো খেলতে পারবে। তুমি নেই তাই বাধ্য হয়ে ওকে রাখলাম। কথাটা বলে হ্যারি ওর ফায়ারবোল্ট তুলে নিল। তারপর বলল, একটা কথা শোনো, ল্যাভেন্ডার যখন তোমার কাছে দেখা করতে আসবে তখন কিন্তু ঘুমিয়ে থাকার ভান করবে না। ও কিন্তু আমাকে এবার পাগল করে দিয়েছে। তাই? রন ঘুমিয়ে পড়বে এমন ভাব করে বলল, আচ্ছা তাই হবে। আচ্ছা তুমি যদি ওর সাথে বন্ধুত্ব রাখতে না চাও তাহলে তো বলে দিতেই পারো, ওর সাথে ঝুলিয়ে রাখছো কেন? হ্যারি বলল। বুঝেছি, তবে বলাটা খুব সহজ নয়। কথাটা বলে ও হেসে ফেলল। হারমাইনি নিশ্চয়ই খেলা দেখতে যাচ্ছে, রন সাধারণভাবে বলল। ও তো জিনিস সাথে অনেকক্ষণ আগে চলে গেছে মাঠে। তাই? রন গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, ম্যাচ জিতে ফিরে এসো। ম্যাকলাগেনকে একটু চাপের মধ্যে রাখার চেষ্টা করব। হ্যারি ওর ঝাড়ুটা হাতে নিল। তারপর খেলার পর দেখা হবে বলে চলে গেল।
হ্যারি জনশূন্য করিডোর দিয়ে দ্রুত খেলার মাঠের দিকে এগিয়ে চলল। স্কুলের সব ছেলেমেয়েরা ইতিমধ্যে খেলা দেখতে মাঠে চলে গেছে। স্টেডিয়ামে জায়গা দখল করে বসে আছে, নয়তো মাঠের দিকে চলছে। হ্যারি যাবার সময় খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে খেলার কথা আর হু করে বয়ে হওয়ার কথা ভাবছিল। কারো পায়ে শব্দ শুনেও চকিতে সামলে তাকালো। দেখলো ম্যালফয় ওর দিকে এগিয়ে আসছে। ওর পাশে দুজন মেয়ে, দুজনকেই গোমড়া আর অপ্রসন্ন দেখাচ্ছে। ম্যালফয় হ্যারিকে দেখে থামলো। তারপর তির্যকভাবে হ্যারিকে দেখে তাকিয়ে হেসে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। হ্যারি ওর কাছে গিয়ে প্রশ্ন করলো, কোথায় চললে? ও হ্যাঁ, তোমার সঙ্গে তো কথা বলতে যাচ্ছিলাম। কারণটা সম্পূর্ণ তোমার, ম্যালফয় কাটা কাটাভাবে বলল। দাঁড়িয়ে থেকো না, যাও যাও, সকালে চুজন ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছে। চুজন ক্যাপ্টেন, দ্য বয় হু স্কোরড, যে নামে তোমরা ওনাকে ডাকুক আজকাল। মেয়ে দুটির মধ্যে একজন অনিচ্ছাকৃতভাবে হাসলো। হ্যারি ওর দিকে তাকাতেই তার মুখটা লাল হয়ে গেল। তারপর ম্যালফয় ওকে নিয়ে সামনের দিকে ঠেলে দিয়ে করিডরে বাঁকের দিকে চলে গেল। হ্যারি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, সুযোগ হারাবার জন্য মন ভারাক্রান্ত। দাঁড়াবার সময় নেই, শিগগিরই খেলা আরম্ভ হবে। ম্যালফয় মেয়ে দুটোকে নিয়ে কোথায় চলল? হ্যারি ম্যালফয়ের মুখোমুখি দাঁড়ানোর সর্বোচ্চ সুযোগটা হারিয়ে ফেলল। পাথরের মতো যেখানে দাঁড়িয়েছিল সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর দ্রুত ড্রেসিং রুমে চলে আসলো সে। জিনি চোখ বড় বড় করে বলল, কোথায় ছিলে? এত দেরি হলো? হ্যারি দেখলো ছেড়ে টিমের সকলেই খেলার জন্য প্রস্তুত। কেটি আর পিক্স দুজনেই বিটার, দুজনেই নার্ভাস। বল মারার ব্যাট দিয়ে পা ঠুকছে। হ্যারি ওর রোবসটা খুলতে খুলতে বলল, আসার সময় ম্যালফয়ের সাথে দেখা হয়েছিল, তার জন্য দেরি হয়েছে। তোমার আজকের খেলার চেয়েও আমি ওর কাছ থেকে জানতে চেয়েছিলাম, স্কুলের সমস্ত ছেলেরা মাঠে ভিড় করছে, তখন তুমি মেয়ে দুটিকে নিয়ে করিডোরে ঘুরে বেড়াচ্ছ কেন? এখন ওসব প্রশ্নে কোনো মানে আছে? হ্যাঁ আছে, তুমি তো জানো ওকে অনেক চেষ্টা করেও আমি খুঁজে পাচ্ছি না। ফায়ারবোল্টটা চশমা ঠিক করে চোখে লাগাতে লাগাতে বলল হ্যারি। চলো এবার যাওয়া যাক। আর কোনো কথা না বলে পিচের দিকে চলল ওরা। ওকে দেখে দর্শকরা চিয়ার্স করতে লাগলো আর বিরোধী পক্ষরা টিটকিরি দিতে লাগলো। বিশ্রীভাবে গলার আওয়াজ করতে লাগলো অনেকে। হাওয়া বন্ধ হয়ে গেছে, আকাশে খণ্ড খণ্ড মেঘ উড়ে চলেছে। মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের কিরণ দেখা যাচ্ছে। আবহাওয়া খুবই ঘোলাটে। ম্যাকলাগেন হ্যারিকে উপেক্ষা করে কুট আর পিক্সকে বলল, তোমরা কিন্তু সূর্যকে আড়াল না করেই উড়বে, তাহলে ওরা তোমাদেরকে দেখতে পাবে না। ম্যাকলাগেন, আমি টিমের ক্যাপ্টেন, প্রয়োজন মতো আমি নির্দেশ দেবো প্লেয়ারদের, তুমি চুপ করে থাকো। হ্যারি আদেশের স্বরে ম্যাকলাগেনকে বলল, যাও গোল পোস্টের কাছে যেয়ে দাঁড়াও। ম্যাকলাগেন চলে গেলে হ্যারি কুট আর পিক্সের দিকে তাকালো। মনে থাকে যেন তোমরা কিন্তু সূর্যের আলোতে উড়বে না, হ্যারি গজগজ করতে ওদের বলল। ও হাফেলপাফ ক্যাপ্টেনের সাথে করমর্দন করতে ম্যাডামে হুচের হুইসেলের জন্য অপেক্ষা করতে লাগলো। হুইসেল শোনার সাথে সাথে মাটিতে কিক করে আকাশে উড়ে গেল ওরা। ওর টিমের প্লেয়াররা অনেক উপরে ভাসছে। ও ক্যাসেলের ওপর দিকে গিয়ে ম্যারাডার্স ম্যাপটা নিয়ে সেই ম্যালফয় কোথায় আছে দেখবে। সমস্যা হচ্ছে স্নিচটা ধরতে হবে আগে। শুনতে পেল ধারাভাষ্য চলছে পিছনে। হাফেলপাফে স্মিথ কোয়াফেল ধরেছে, জিনি উইজলি ওর কাছে উড়ে এসেছে। স্মিথের হাত থেকে কোয়াফেল চলে গেছে, জিনি ধরে ফেলেছে। জিনি অসাধারণ খেলছে, আমি ওর খেলা খুবই পছন্দ। হ্যারি ওপর থেকে ধারাভাষ্যে মঞ্চটা দেখতে পেল লুনা লাভগুড আর প্রফেসর ম্যাকগনাগল দাঁড়িয়ে আছেন ওখানে। ওহো, এখন হাফেলপাফের একটি লম্বা মেয়েটি কাছ থেকে কোয়াফেল ছিনিয়ে নিয়েছে। মেয়েটির নাম আমার মনে নেই, বিবল না বাগিন্স। লুনা পাশ থেকে জোরে জোরে বলল, ক্যাডওয়াল্ডার। দর্শকরা হেসে উঠল। হ্যারি নিচের দিকে তাকিয়ে স্নিচের খোঁজ করা শুরু করলো। কোনো পাত্তাই নেই স্নিচের। বড় মুহূর্তে ক্যাডওয়াল্ডার গোল করলো একটা। গোল খেয়ে ম্যাকলাগেন চিৎকার করে গোলের জন্য জিনিকে দায়ী করলো। হ্যারি পটার নিচে নেমে এসে ম্যাকলাগেনকে ধমকে বলল, তুমি অপরকে দোষ দিচ্ছ কেন? বলটা তোমার পাশ দিয়ে গোলে ঢুকে গেল, তুমি ধরতে পারলে না? অন্যের দিকে না থেকে তুমি নিজের কাজ করো। আবার উপরের দিকে উড়ে গেল, তারপরে স্নিচের খোঁজে। লুনা হঠাৎ চেঁচিয়ে বলল, দেখুন দেখুন, গ্রিফিন্দরের কিপার একজন বিটারের ব্যাট কেড়ে নিয়েছে। হ্যারি দেখলো ম্যাকলাগেন পিক্সের ব্যাট কেড়ে নিয়েছে, দেখাচ্ছে কেমন করে ব্লাজার আটকাতে হয়। হ্যারি ওপর থেকে ম্যাকলাগেনকে বলল, ওর ব্যাট ওকে ফেরত দিয়ে গোল পোস্টে যাও। তখন ম্যাকলাগেন ব্যাটটা অসম্ভব জোরে ছুঁড়ে মারল। সেটি ব্লাজারে না লেগে লাগলো হ্যারির মাথায়। তারপর ওর চোখটা কেমন অন্ধ হয়ে গেল।
একটা যন্ত্রণাদায়ক তীব্র আলোর রশ্মি বহু দূর থেকে আনা কান যেন একটা বিরাট সুড়ঙ্গ দিয়ে নেমে আসছে। জ্ঞান ফেরার পরে ও দেখতে পেল এক আরামদায়ক শয্যায় শুয়ে আছে ও। উপরে তাকালো, সিলিং থেকে সোনালি রঙের আলো জ্বলছে। আলোকে ঘিরে একটা বৃত্ত, সেই বৃত্ত থেকেও সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছে। ওর পাশের বিছানা একজন অতি পরিচিত মানুষ, তার তামাটে গায়ের রং, মাথার চুল নীল লালচে। খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছো। রন পাশ ফিরে হ্যারির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ফেলল। রন চোখ পিটপিট করে এধার ওধার দেখতে থাকলো। বুঝতে পারলো হাসপাতালে বিছানায় শুয়ে আছে। জানলা দিয়ে নীল আকাশ আর মাঝে মাঝে গোলাপি দাগ দেখা যাচ্ছে। তাহলে তো ওদের খেলা ঘণ্টাখানেক আগে শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে ম্যালফয়কে কি ধরার কোনো আশা নেই আর। ওর মনে হলো মাথাটা অদ্ভুত রকমের ভার। হাত দিয়ে দেখলো যে ব্যান্ডেজ বাঁধা। কী হয়েছে, আমার খুলি কি ফেটে গেছে? হ্যারি জিজ্ঞাসা করে। ওকে ধরে ব্যালিশে মাথাটা রাখতে রাখতে ম্যাডাম পমফ্রে বললেন, চিন্তা করার কিছু নেই, ব্যান্ডেজ করে দিয়েছি, কিন্তু আজ রাতটা তোমাকে এখানেই থাকতে হবে। কয়েক ঘন্টা চুপ করে শুয়ে থাকো, একদম নাড়াচাড়া করা চলবে না। আমি সারা তেমনিভাবে শুয়ে থাকতে পারবো না, হ্যারি রেগে বলল। বিছানা ছেড়ে গায়ে চাদরটা টান মেরে সরিয়ে দিল। ম্যাকলাগন কোথায়? তাই যদি করো তাহলে বেশি নাড়াচাড়া হবে। ম্যাডাম পমফ্রে ওকে জোর করে শুইয়ে দিলেন। তারপর জাদুদণ্ড তুলে ভয় দেখানোর ছলে বললেন, যতক্ষণ না তোমাকে ছেড়ে দিচ্ছি ততক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে পটার। আর যদি কথা না শোনো তাহলে কিন্তু আমি হেডমাস্টারকে জানাবো। পমফ্রে হ্যারিকে অল্প বকাঝকা করে চলে গেল। হ্যারি বাড়ির সে মুখ গুজে রাগে ফুঁসতে ফুঁসতে লাগলো। খেলার খবর জানার জন্য রনকে বলল, আমরা কতগুলো হারলাম জানো? রন কাচুমাচু মুখ করে বলল, জানি, ফাইনাল স্কোর 320 আর 60। হ্যারি রেগে গিয়ে বলল, ব্রিলিয়েন্ট, সত্যিই ব্রিলিয়েন্ট। যখন আমি ম্যাকলাগনকে ধরবো, ওকে ধরতে চাও না, ওর দেহের মাপ তো জানো। রন বলল, থাকবে, তুমি কিছু ভেবো না। তুমি এখানে চালান হওয়ার পর আমাদের টিমের সকলেই ওকে উচিত শিক্ষা দিয়েছে। সবাই ম্যাকলাগনের ওপর অসম্ভব রেগে আছে। রনের মুখে চাপা হাসি দেখে হ্যারি মনে হলো ম্যাকলাগন খেলাটা বরবাদ করার জন্য বেশ খুশি হয়েছে। হ্যারি সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ওর মাথা ফেটে যাওয়ার জন্য অস্বস্তি হচ্ছে না, কিন্তু ওর ব্যান্ডেজটা বাঁধার জন্য খুবই অস্বস্তি লাগছে। আমি এখানে বসে বসে ধারা বিবরণী শুনেছি খেলার। ওর গলার স্বর হাসিতে কাঁপছে। শুনতে শুনতে মাঝে মাঝে লুনার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। রন এতটাই ক্রুদ্ধ হয়ে আছে হ্যারি যে ওর রনের তামাশা একটু ভালো লাগলো না। তুমি যখন অজ্ঞান ছিলে তখন জিনি এসেছিল। রন চুপ করে বসে থাকলো কিছুক্ষণ। হ্যারি কথাটা শুনে কেমন যেন হয়ে গেল। ভাবতে ভাবতে লাগলো ও মৃত আর জিনি ওর মৃতদেহ দেখে কাঁদছে। হ্যারির প্রতি গভীর আকর্ষণের স্বীকারোক্তি। রন কাছে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করে ওর কথায় সম্বিত ফিরে পেল হ্যারি। আচ্ছা, তুমি তো ঠিক খেলার শুরুর ঠিক আগে পৌঁছেছিলে, তারপরে তার আগে কোথায় ছিলে? তুমি তো অনেকক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছিলে খেলার জন্য। ওর চোখ থেকে তখনও সেই দৃশ্য উধাও হয়ে যায়নি। ও একটু আমতা আমতা করে বলল, ও হ্যাঁ, মাঠে যাওয়ার আগে ম্যালফয়কে দেখলাম ও দুটো মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছে। মেয়ে দুটি মুখ দেখে মনে হলো না ওরা ম্যালফয়ের সঙ্গে যেতে চায়। এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম যখন স্কুলের সবাই কুইডিচ নিয়ে দেখতে গেছে তখনও মাঠে যায়নি। গতবারে ম্যাচটা তো ছিল না, তোমার মনে আছে হয়তো। কথাটা বলে হ্যারি দীর্ঘশ্বাস ফেলল। ম্যাচটা এরকম হবে জানলে আমি খেলা ছেড়ে দিয়ে ওকেই ফলো করতাম। দেখ, বোকার মতো কথা বলো না তো। টিমের ক্যাপ্টেন হয়ে তুমি খেলা ফেরে ম্যালফয়ের পেছনে ছুটতে যাবে? রন রেগে গিয়ে বলল। আমি জানতে চাই ওর মতলবটা কী, হ্যারি বলল। ওর সঙ্গে স্নেপের যেসব কথা শুনেছি তাতে আমি চুপ করে থাকতে পারি না। তুমি ভাববে না যে আমি অযথা ওকে নিয়ে ভাবছি। রন ভুরু কুচকে কোনোই ভর দিয়ে বসে বলল, আমি মোটেই তা বলছি না, তবে সে যে একাই ষড়যন্ত্র করছে তা কী করে ভাবছো? অন্যরাও তো থাকতে পারে। তুমি ম্যালফয়ের ব্যাপারে নিয়ে কিছুটা ব্যতিগ্রস্ত হয়ে পড়ছো হ্যারি। ও একটা ম্যাচ মিস করেছে বলে ওর পিছু নিতে হবে? তুমি যাই বলো না, আমি ওকে হাতে নাতে ধরতে চাই। হ্যারি হতাশার সুরে বলল, আমি জানতে চাই যে ম্যাপ থেকে উদয় হওয়ার পরে ও কোথায় যায়। আমি কেমন করে জানবো? হগসমিডেও যেতে পারে। রন হাই তুলতে তুলতে বলল, আমি কখনো ম্যাপে দেখিনি যে ও কোনো গোপন পথ দিয়ে যাচ্ছে। আমি জানি সেই পথগুলো ওয়াদ করা হচ্ছে। এখন দেখা যাক কি হয়। একটাই উত্তর দিচ্ছি, আমার জানা নেই, রন বলল। তারপরে দুজনেই চুপ হয়ে গেল। রন চিন্তিত মুখে হ্যারির দিকে তাকিয়ে রইল।
ও যদি স্ক্রিম গার্ড হতো তাহলে তো কোনো কথাই ছিল না, ম্যালফয় কী করে কোথায় যায় সবই জেনে পারতো। কিন্তু হ্যারির তো আর অফিস নেই এবং অফিসে কাজ করার জন্য অফিস ভর্তি অর্ডারও নেই, ওর কোনো ক্ষমতাই নেই তেমন, ওর কথা আর কে শুনবে। অবশ্য ওর ডিএ আর্মির বন্ধুদের নিয়ে অবশ্য যেতে পারে, কিন্তু সেটাও সম্ভব নয়, ওদের পড়াশোনা আছে, ক্লাস আছে, এগুলো ফাঁকি দিয়ে তো আর কাজ করা সম্ভব না। হ্যারি রনের মৃদু নাক ডাকার শব্দ শুনতে পেল। একটু পরে ম্যাডাম প্যামফ্রে একটা মোটা ড্রেসিং গাউন পরে ঘরে এসে চারদিকে তাকিয়ে জাদুদণ্ড দিয়ে সব পর্দা ফেলে দিল। হ্যারি ঘুমাবার ভান করে পাশের দিকে শুয়ে থাকলো। পর্দা ফেলে দেওয়ার পরে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেলেন ম্যাম প্যামফ্রে। ওর ঘরের দরজায় ক্লিক শুনতে পেয়ে হ্যারি বলতে বলল এবার তিনি নিদ্রা যাবেন। হ্যারি এই নিয়ে 3 বার কুইডিচ খেলায় আঘাত পেয়ে হাসপাতালে থেকেছে। গতবার পিচের তার ধারে সিমেন্টেড থাকার জন্য হাত থেকে ঝাড়ু পড়ে ও মাটিতে পড়ে গেছিল। আর আগের বার প্রফেসর লকহার্টে অকর্মণ্যতার জন্য তার হাতে সব হাড় বদলাতে হয়েছিল। ওই আঘাতটা তার মারাত্মক মনে হয়েছিল, অসম্ভব যন্ত্রণাদায়ক। ওর মনে আছে এক রাতের মধ্যেই নতুন হাড় গজানো সে দুঃসহ যন্ত্রণা। তাছাড়া চেনা অচেনা এক গাদা ভিজিটার। উফ, কথাগুলো ভাবতে ভাবতে হ্যারি বিছানার উপরে উঠে বসল। ওর বুকের ভেতরটা থরথর করছে, মাথার ব্যান্ডেজটা কিছুটা স্থানচ্যুত হয়ে গেছে। হ্যাঁ, সমস্যার সমাধান হয়েছে শেষ পর্যন্ত। ম্যালফয়ের পিছু নেবার পর একটা পথ আছে। এই সহজ কথাটা এতদিন মনে পড়েনি কেন ওর? কিন্তু প্রশ্ন, কেমন করে বলা যায় ওকে? খুব শান্ত নিস্তব্ধভাবে হ্যারি বলল, ক্রিচার। সঙ্গে সঙ্গে ঘরে শান্ত আবহাওয়া উঠে গেল। মারাত্মক সব দুমদাম ফটফট তীব্র চিৎকার ধস্তাধস্তির শব্দ শুনে রন চিৎকার করে বিছানায় উঠে বসল। কি হয়েছে, এত গোলমাল কিসে? হ্যারি এক মুহূর্ত দেরি না করে ওর জাদুদণ্ডটা নিয়ে ম্যাডাম পমফ্রের অফিসের দিকে প্রসারিত করে হলো মাফলিয়াটো, যাতে ম্যাডাম পমফ্রে দৌড়ে আসতে না পারেন। তারপরও হামাগুড়ি দিয়ে বিছানার এক প্রান্তে এসে বসল। দুজন হাউস এলফ ডরমিটারি ফ্লোরের মাঝখানে গড়াগড়ি দিচ্ছে। একজনের পরনে একটা মেরুন রঙের জাম্পার আর একগোছা উলের টুপি, অন্যজনের পরনে একটা পুরনো নোংরা কম্বল। তারপরে আবার সদ্য পিপস কোত্থেকে সে 2 এলফের উপরে পড়ে গেল। আমি ওদের কাণ্ড দেখছিলাম, পয়েন্টে পিপস বলল। ক্রেচার কখনই ডব্বির সামনে হ্যারি পটারকে অপমান করবে না। ঝগড়া থামিয়ে ডব্বি খুব জোরে জোরে বলল। হ্যারি আর রন অনেক কষ্টে ডব্বি আর ক্রেচারের ঝগড়া থামালো। ক্রেচার বলল, মাস্টার যা চাইবেন ক্রেচার তাই করবেন, ক্রেচারের তো অনিচ্ছে নেই, তাহলেও এমন মাস্টার ক্রেচারের পছন্দ নয়। ডব্বি কাজ করবে হ্যারি পটার, ডব্বি বলল, ওর বড় বড় টেনিস বলের মতো চোখ দুটো জলে ভর্তি। হ্যারি পটারে কাজ করতে বলে ডব্বি নিজেকে সম্মানিত মনে করবে। তোমরা দুজনে আমার কাজ করলে আমি খুব খুশি হব, হ্যারি বলল। ঠিক আছে, তোমরা দুজনে যখন আমার কাজ করছো তখন আমি চাই তোমার ড্রাকো ম্যালফয়ের পিছনে ও কোথায় যায় কি করে খুঁজে বের করো। আমি চাই তোমরা সারা দিন রাত ওকে ধাওয়া করবে। হ্যাঁ হ্যারি পটার, ডব্বি তাই করবে। ডব্বি বড় বড় দুটো চোখ চলচল করছে। ডব্বি যদি ভুল করে তাহলে ডব্বি টাওয়ার উঁচু তলা থেকে নিচে পড়ে যাবে। হ্যারি বলল, না না, তার দরকার হবে না। মাস্টার তাহলে আমাকে সব থেকে ছোটো ম্যালফয়ের উপর গোয়েন্দাগিরি করে আর আদেশ দিচ্ছেন আমার পুরনো পিওর ব্লাড ডার্কিনে মাইপোর উপর? কথাটা কিন্তু গোপন রাখবে তোমরা, হ্যারি বলল। ক্রেচার মাথা নত করে বলল, মাস্টার যে আদেশ করবেন, যদিও ম্যালফয়ের সাথে কাজ করতেই আমার ইচ্ছা করে। তাহলে এই কথাই রইল তোমাদের সাথে, হ্যারি মাঝখানে বলল। আমি কিন্তু তোমাদের কাছে প্রত্যেক দিনের রিপোর্ট চাই ক্রেচার। আর হ্যাঁ, রিপোর্ট করার সময় কিন্তু লক্ষ্য রাখবে আশেপাশে যেন কেউ না থাকে, শুধু রন আর হারমায়োনি ছাড়া। ম্যালফয়ের শরীরের সঙ্গে একদম আটকে থাকবে, মনে থাকবে তো?